আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি চলছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নেতাকর্মীরা আশেপাশের ভবনে আশ্রয় নিয়েছেন। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এই আলোচনা সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বেলা ২টায় শুরু হবে সমাবেশ। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আবহাওয়ার আজকে আষাঢ়ের বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে নয়াপল্টনের প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি সভাস্থলে আসতে শুরু করেছেন? ফারজানা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি আয়োজন করেছে। দুপুর ঠিক ২টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি জানেন, সকাল থেকে বৃষ্টি হবার কারণে মঞ্চ তৈরি এবং সাউন্ড ব্যবস্থাপনা সহ প্রস্তুতির যে কাজ সেটা কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এরই মধ্যে মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাপনা রয়েছে সমাবেশের জন্য, তারা সেই প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। বাকি যে কাজটুকু বাকি আছে সেটাও তারা দুপুরের আগে শেষ করে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু একটু আগে বৃষ্টি যখন থেমে আসে, বৃষ্টি যখন কিছুটা কমে আসে, তখনই নেতাকর্মীরা আস্তে আস্তে অল্প অল্প করে সমাবেশের সামনে নয়াপল্টনের যে রাস্তা সেখানে জড়ো হতে শুরু করে। আমি বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, নয়াপল্টনের মূল যে ভবন, সেই কার্যালয়টিও ঘুরে দেখেছি। সেখানেও নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এর একটু আগে এখানে বিএনপির যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির বর্তমান প্রচার সম্পাদক, সমাবেশস্থলটি পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আজকে এইখানে এই সমাবেশে সর্বোচ্চ উপস্থিতির চেষ্টা বা প্রস্তুতি নিয়েছেন। তবে বৃষ্টির কারণে এখন যদিও কিছুটা কম থাকে, ২টায় হবে, তখন তারা আশা করছেন নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ের যে আশেপাশের এলাকা, নয়াপল্টনের যে রাস্তা, এই রাস্তাগুলো নেতাকর্মীদের উপস্থিতি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ফারজানা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে তার অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার ২ স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনও ভয়ে মুখ খুলতে চান না তার দখল অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মোক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় ৬৬% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এই জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপর টুটুল, মফিজুদ্দিনের পোলা টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা।
যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মোক্তার। দল করে রাখছে, এখন এখন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং ওই যে লাইলা কানিস, লাকি নাকি ওনার হইল দোসর। লাইলা কানিস এবং মতিউর রহমান, এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না, কারণ আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না কিনা। শুধু সম্পদের পাহাড়ি নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। আমি মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর। আগামী 72 ঘন্টায় সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ফের বন্যা আতঙ্কে জেলাবাসী। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীর কাছে। সজল, আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে, প্রশাসনের কেমন প্রস্তুতি আছে আমাদের জানাবেন। ফারজানা, চলতি মাসে আসলে তৃতীয় দফা বন্যায় মুখে পড়ার জন্য অপেক্ষা করে আছে সিলেট। এমনিতে আসলে 6 লাখের বেশি মানুষ পানিবন্দী আছে এবং আবহাওয়া অধিদপ্তর যে বলছে 72 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে। এর মধ্যে 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এর মধ্যে খুব বেশি বৃষ্টিপাত দেখা যায়নি। তবে চেরাপুঞ্জি, আসাম, মেঘালয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন আমরা আছি ঠিক দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার মাঝামাঝি এলাকায়। আপনারা দেখবেন যে দূরবর্তী যে যতগুলো গ্রাম দেখা যায় সবগুলো গ্রামই কিন্তু পুরোপুরি পানিবন্দী এবং এই এলাকার পানি কিন্তু বাড়ছে। সুরমার নদী পানি এখনো বিপদসীমার উপরে যায়নি, যেটি ছিল গত 10 থেকে 15 দিন। তারপর গত 3 দিন ধরে বিপদসীমার নিচে আছে, কিন্তু কুশিয়ারা নদী পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে আছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখছি যে গতকাল সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছিল, কিন্তু গতকাল তেমন বৃষ্টি হয়নি। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে, তবে ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। এখন যদি আবার নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং যেহেতু আরও 48 ঘন্টা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে আরও 48 ঘন্টা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের, এবং সেটি কিছুটা হলেও যদি হয় যেরকম ধারণা করছে তার কাছাকাছি বৃষ্টিপাত হলেও কিন্তু ভয়াবহ বন্যার মুখে আবারও পড়বে তৃতীয় দফা চলতি মাসে। কারণ এরই মধ্যে এখনও কিন্তু 6 লাখের বেশি মানুষ জেলা জুড়ে পানিবন্দী আছেন। নগর এলাকা থেকে পানি নেমে গেলেও ভারী বৃষ্টিপাত হলে কিন্তু নগরীতেও আবার নতুন করে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এবং আপনার জানিয়ে রাখি যে সিলেটের প্রায় 13টি উপজেলার সবগুলো উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে। প্রথম দিকে গোয়াইনঘাট, জন্তাপুর, কোম্পানিগঞ্জ আক্রান্ত হয়েছিল যেমনভাবে 2 দফা। দ্বিতীয় দফায় এসে কিন্তু বালাগঞ্জ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমায় পানি যেটি নামছে উপর থেকে, সেই পানিটি কিন্তু এইসব এলাকাকে আবার নতুন করে প্লাবিত হচ্ছে। বৃষ্টিপাতও অব্যাহত আছে। যদি বৃষ্টিপাত এরকম চলতে থাকে তাহলে কিন্তু তৃতীয় দফায় বন্যা আক্রান্ত হচ্ছে সিলেট, এই আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে বলেছে আমাদের জানিয়েছে এখন পর্যন্ত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন। ফারজানা, আমরা সিলেট থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এই মুহূর্তে যাচ্ছি মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এলাকায় খাল পুনর্খনন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, খাল পুনর্খনন কার্যক্রম কত দূর এগোলো আর খালটি কাদের দখলে ছিল, সিটি কর্পোরেশন কি বলছে? ফারজানা, আসলে গত বৃহস্পতিবারে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল রাজধানীর 7 মসজিদ হাউজিংয়ে, আপনি জানেন যে আলোচিত সাদিক অ্যাগ্রোর যেই অবৈধভাবে সিটি কর্পোরেশনের খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন এবং সেই স্থাপনা ইতোমধ্যে তারা যে অংশটুকু উচ্ছেদ করেছেন সেই অংশটুকুতে অর্থাৎ খাল ছিল, যে খালটি আপনারা এখন পেছনে দেখছেন যে এখন পুনর্খনন করা হচ্ছে। অর্থাৎ এখানে আপনার
এখানে হচ্ছে এই খালের অংশে অর্থাৎ সিটি কর্পোরেশনের যে বুলডোজার গাড়ি রয়েছে সেই বুলডোজার দিয়ে কিন্তু খালটি পুনর্খনন করা হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি আসলে এখন যে খালটি যেখান থেকে পুনর্খনন করা হচ্ছে এখানে মূলত আসলে স্থাপনা ছিল না, এখানে যে সাদিক এগ্রোর পশুর যে বর্জ্য ফেলা হয়েছে এই খালটির ভেতর এবং সেই বর্জ্যের কারণে খালটি কিন্তু ভরাট হয়ে গিয়েছিল এবং সেই কাজটি কিন্তু এখন সিটি কর্পোরেশনকে আবার করতে হচ্ছে। আর আমি যেইখানে দাঁড়িয়ে এখন আপনার সাথে কথা বলছি, যেই স্থানটি যে উঁচু জমিতে, এই উঁচু জমিতেও কিন্তু খাল ছিল এবং এই খালটি দখল করে সাদিক অ্যাগ্রো যে তাদের পশুপালনের জন্য খামারটি স্থাপন করেছিলেন সেই খামার কিন্তু এখানে তারা তৈরি করেছিলেন। তো সব কিছু মিলিয়ে আসলে আজকের এই খাল পুনর্খনন কার্যক্রম চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাদিক অ্যাগ্রোর কিছু অংশ এখনও উচ্ছেদ বাকি রয়েছে, সেই উচ্ছেদ কার্যক্রমও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো হবে এবং ইতোমধ্যে দুটি বুলডোজার কিন্তু আমরা দেখছি যে এখানে এনে প্রস্তুত রাখা হয়েছে। ফারজানা, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি শোনা না বাকি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।